চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্টের রেসিপি, যেটা খেলে একবার খেলে না মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সঙ্গে এই নিরামিষ মোচার ঘন্ট দারুণ লাগে খেতে। যদিও আমি এটা কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েছি, পুরো নিরামিষ কিন্তু আমি করিনি। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো অনেকেই খেয়েছো। আজকে দেখো আমি কিভাবে এই চমৎকার মোচার ঘন্টটা রেডি করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো এইভাবে আমি এখানে মোচাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 7-8টা সিটি মেরেছি। তারপর জল ঝরিয়ে একটু হাত দিয়ে ভালো করে আমি যতটা পেরেছি চটকিয়ে নিয়েছি। তার কারণ হলো এটা যাতে মিশে যায় তার জন্য। এখানে কিছুটা পরিমাণ কাঁচা ছোলা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এখানে দেখো একটু আদা, রসুনটা একটু বেশি পরিমাণেই লাগে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ 2টো কুচি করে। সমগ্র রান্নাটা কিন্তু তোমরা গোলমরিচ বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। শুকনো লঙ্কা দিয়ে করলে একটু টেস্টটা বেশি হয়, তার জন্য আমি এটাতে শুকনো লঙ্কা ইউজ করেছি। এখানে আলুগুলো একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর মোচার মধ্যে দেওয়া ছিল তার জন্য না একটু কালো হয়ে গেছে। তো এইভাবে আলুর টুকরোগুলো আমি কেটে নিয়েছি। এবার দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। সমগ্র রান্নাটা আমি সরিষার তেলেই করব, কেননা এটাতে টেস্টটা একটু বেশি ভালো আসে। আর মোটামুটি এখানে আমি অল্প তেল দিইনি, যেটুকু তেল লাগবে আমি সেটা কিন্তু ইউজ করেছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুটাকে ভেজে নেব লাল লাল করে। তো দেখো এখানে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে দিয়ে দেব, আর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দেবো যাতে আলুগুলো একটু বয়েলও হয়ে যায়। এই মোচার ঘন্টের রেসিপিটা না আমার মায়ের কাছ থেকে শেখা। হয়তো আমি মায়ের মতন অতটা সুন্দর করে পারি না, কিন্তু মায়ের রান্না তো সবার কাছেই প্রিয় হয়। মায়ের মতন করেই আমি এটা চেষ্টা করেছি রান্না করার, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এই মোচার ঘন্টটা গরম ভাতের সঙ্গে, রুটির সাথে সব কিছুই কিন্তু ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমার অতটা ভালো লাগে না, যতটা ভালো আমার কাঁচা ছোলা দিয়ে লাগে। তো দেখো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো এটাকে এদিকে আমি একটু বয়েল হতে দেবো, আর ভাজাটাও হয়ে যাবে। মিক্সিং বলে আমি এবার মশলাটা করে নেব। দেখো জিরে কিন্তু আমি এভাবে সবসময় চেকনিতে করে ধুয়ে ইউজ করি, কখনোই আমি গোটা জিরে ডিরেক্ট ইউজ করি না। তো এখানে আদাটা নিয়ে নিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম, আর ওই পেঁয়াজটাও আমি কিন্তু বেটেই নেব, তাহলে সুন্দর মিশে যাবে। তো শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। আর এই যে আমি রসুনগুলো দিয়ে দিলাম, দেখলে তো বেশ খানিকটা কিন্তু রসুন আমি এখানে দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দেবো। টমেটো দেবো একটু, যাতে টক ভাবটা কেটে যায়, তার জন্য কিন্তু আমি টমেটোর বীজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে সরিয়ে নেব, আর এদিকে মশলাটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজগুলোকেও এখানে দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ফ্রাইং প্যানে কিন্তু আর একটু তেল আমি দিয়ে দেব, দিয়ে ছোলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এবার কাঁচা ছোলাগুলো এখানে অ্যাড করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো। একটু লবণও অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ঢাকা রাখবো, আর ওদিকে আমি মশলাটাকে পেস্ট করে নেব। কিছুক্ষণ পর দেখো ছোলাটা আমার প্রায় হয়ে এসছে, আর দেখলে তো বেশি পরিমাণ তেল কিন্তু আমি এখানে ইউজ করিনি। আর তোমরা সবাই জানো যে ফ্রাইং প্যানে তেলটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, একটু কম তেলেও কিন্তু অনেক সুন্দর রান্না হয়। দেখো এখানে মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে মিষ্টিটা কিন্তু এখনই অ্যাড করে দেবো, যেহেতু আমার ওদিকে সব কিছু বয়েল হয়ে গেছে, তার জন্য আমি এখানে একটা সুন্দর কালার আসার জন্য হলুদ, মিষ্টি সব কিছুই আমি পরিমাণ মতো নিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি,
মশলাটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে আসলে আমি একটু একটু করে জল ইউজ করবো এখানে, দিয়ে মশলাটা যতক্ষণ না কাঁচা ভাব কেটে যায় ততক্ষণ আমি দেবো। দেখো, বেশি করে তেল দিলে রান্নার যে অনেক স্বাদ হয় তেমন কিন্তু নয়, পরিমাণ মতো দিতে হবে। আর জানোই তো সবাই আমরা এখন স্বাস্থ্য সচেতন, বেশি করে তেল দিলে স্বাস্থ্যের যে ক্ষতি সেটা আমরা সবাই জানি। তার জন্য চেষ্টা করব যে রান্নায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে। এখানে মোটামুটি একটু ভাজা মশলাটা হয়ে গেলে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। তো আলুটা যেহেতু আগে থেকে তেল দিয়ে ভাজা আছে, তো আলুর থেকে কিন্তু অনেকটা তেল মশলার মধ্যে চলে আসবে, তার জন্য আমি আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, মশলাটা আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা এইভাবে দিয়ে দেবো। তোমরা কিন্তু মোচাটা অবশ্যই হাতের সাহায্যে একটু মিশিয়ে নেবে, না হলে কিন্তু চেয়ে চেয়ে থাকবে, রান্নাটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু অতটা সুস্বাদু হবে না, কারণ মশলাটা মিশবে না তার সাথে। তার জন্যই আমি, আর চামচের সাহায্যেও কিন্তু এটা হয় না, হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর হবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মোচাটাকে কষিয়ে নেব। আর কিন্তু কোনোভাবেই আমি এটাকে ঢেকে দেবো না, বারবার এরকম নাড়াচাড়া করতে থাকবো, আর নুন মিষ্টিটা কিন্তু আমি চেক করে নেব। রান্নাটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল এবং সবাই খেয়ে সেটাই বলেছে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। অনেকে নারকেল কোড়াও এর মধ্যে দেয়, আমার রান্নার মধ্যে ওরকম নারকেল কোড়া অতটা ঠিক ভালো লাগে না, তার জন্য আমি দিইনি। অনেকে নিরামিষভাবে করলে নারকেল কোড়া যারা পছন্দ করে তারা কিন্তু এগুলো দিতে পারো। তো দেখো, এখানে নুন মিষ্টিটা আমার একটু কম ছিল, তার জন্য আমি আরও একটু নুন মিষ্টি এখানে অ্যাড করে নিয়েছি। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা হলে এতে কিন্তু একটু ঘি গরম মশলা অবশ্যই দিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দেখেছো, একটুও কিন্তু তলায় লেগে যায়নি, কম তেলে ফ্রাইং প্যানে করা হয়েছে বলে। এটা যদি আমি এমনি কড়াইতে করতাম তখন কিন্তু আমার কড়াইতে লেগে যেত, যেহেতু ফ্রাইং প্যানে তার জন্য একটুও লেগে যায়নি, আর সুন্দরভাবে রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি। দেখো, দেখে কি মনে হচ্ছে যে তেলটা কম হয়েছে? চলো, নতুন কোনো ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে। আজকের মতন টাটা।